প্রিয় পরীক্ষার্থীরা, আজকে আমি চলে আসলাম তোমাদের এবিটি টেস্ট পেপার নিয়ে। হ্যাঁ, তোমাদের এই এবিটি টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের ভূগোল করাবো। সেই ভূগোলের থাকছে এবিটি তোমাদের এসি 27 পেজ। এই 27 পেজে তোমাদের দেখো এমসিকিউ এসিকিউ উত্তর সহ বলে দেবো, এবং সেই সঙ্গে তোমাদের বলে দেবো তোমাদের ব্রড কোয়েশ্চেন কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমি তোমাদের বলে দেবো। চলো দেখে নেওয়া যাক তোমাদের এই উচ্চ মাধ্যমিক এমসিকিউ এবং এসিকিউ উত্তর সহ। চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এর আগে কিন্তু আরেকটি ভিডিও দিয়েছি, সেটি কিন্তু WBS এর। ঠিক আছে, তো আজকে আমি এই মুহূর্তে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলে দেখো টেস্ট পেপারে রয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এবিটি টেস্ট পেপার। আর এবিটি টেস্ট পেপারে তোমরা জানো কিন্তু কোনো উত্তর দেওয়া নেই। ঠিক আছে, সেখানে আমি এমসিকিউ এসিকিউ উত্তর তো বলবোই, সঙ্গে ব্রড একটি কোশ্চেন বলবো। চলো দেখে নেওয়া যাক। দেখো উচ্চ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারের এখান থেকে থাকছে তোমাদের উত্তর সহ সমাধান। দেখো রয়েছে প্রথমেই রয়েছে একটু টাফ রয়েছে তোমাদের এই সেটটি। উচ্চ মাধ্যমিক প্রথম যেই পেজটি রয়েছে, দেখো এসি 27 রয়েছে। এই পেজটি খুবই টাফ রয়েছে, আমি তোমাদের বলবো। তবে একটি কোশ্চেন তোমরা কমেন্ট সেকশন আমাকে জানাবে, সেটি কোন কোশ্চেন আমি বলবো। দেখো, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো 21টি। দেখো চলো দেখে নেওয়া যাক। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু অবশ্যই ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌমজল রূপে সঞ্চিত হলে তাকে কি বলে? তাকে আবহিক জল বলে, তাকে সহজাত জল বলে, জুভেনাইল জল বলে, ঘনীভূত জল বলে। দেখো আবহিক জল আমরা জানি বৃষ্টিপাত, তুষারপাত এর থেকে যে জলগুলো হয় সেটি হলো আবহিক জল, এটি হলো ভৌমজলের প্রধান কিন্তু উৎস। আর সহজাত জল বা জন্মগত জল হলো পাললিক শিলা সৃষ্টি হওয়ার সময় যে জল থাকে। তার মানে এখানে উত্তর কিন্তু হবে জুভেনাইল ওয়াটার। জুভেনাইল সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দুইয়ে বলা হয়েছে তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমানা থেকে উপকূলের উচ্চ পার পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে, ঝটিকা তরঙ্গ প্রবেশ করে, তখন তাকে কি বলে? দেখো তখন তাকে কিন্তু বলা হয় পশ্চাৎ তটভূমি। এটা কিন্তু একদম উপকূলের কাছাকাছি, একদম অগভীর, যেখানে বেশিরভাগ সময় কিন্তু জোয়ারের জল পৌঁছায় না। কি কেবলমাত্র ঝটিকা মানে ঝড়ের সময় কিন্তু জল কিন্তু পৌঁছায়। অর্থাৎ এটি কিন্তু পশ্চাৎ তটভূমি, একদম উপকূলের কাছাকাছি। তোমরা যেখানে ঘুরতে যাবে একদম উপকূলের বরাবর সেই অঞ্চলটি হলো ঝটিকা তটভূমি। এরপরে রয়েছে তোমাদের তিনে বলা হয়েছে চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে তখন নিম্নলিখিত কোন ভূমিরূপটির সৃষ্টি হয়? স্তম্ভ, হেলিকটাইট, স্টালাকটাইট, উত্তর কিন্তু হবে হেলিকটাইট। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4-এ বলা হয়েছে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণার প্রবর্তন করেন কে? তোমরা জানো উইলিয়াম মরিস ডেভিস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা এটাও জানো 1899 সালে। ঠিক আছে, উইলিয়াম মরিস বা মরিস ডেভিস। ওকে, এরপরে রয়েছে তোমাদের 5-এ বলা হয়েছে মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে? উত্তর কিন্তু হবে কেন্দ্রমুখী। কোথায় আছে কেন্দ্রমুখী? এই যে সি ইজ দ্য কারেক্ট আনসার। কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে মলিসল আমরা জানি নাতিশীতোষ্ণ অঞ্চলের উর্বর মৃত্তিকা রয়েছে মলিসল। এই মলিসল হলো চার্ণোজিম মৃত্তিকা। ঠিক আছে, মলিসল হলো চার্ণোজিম মৃত্তিকা, যেটি নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়, যাকে ব্ল্যাক সয়েলও বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 7-এ গ্রথন ত্রিভুজ। এই কোশ্চেনে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই কোশ্চেন আমার একদম জানা নেই, সত্যি কথা বলতে কিন্তু আমার একদম ভয় নেই এবং লজ্জা নেই। ঠিক আছে, এই কোশ্চেনটি আমার জানা নেই। তোমাদের যদি কোনো শিক্ষক জেনে থাকে বা তোমরা যদি জেনে থাকো, আমাকে এই কোশ্চেনটির উত্তর আমাকে বলবে, কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সমস্ত শিক্ষার্থীরা জানতে পারবে। গ্রথন ত্রিভুজের ত্রিভুজটি কি? সমদ্বিবাহু, সমবাহু, তারপরে সমকোণী, বিষমবাহু। কোনটি অপশন হবে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। 8-এর বলা হয়েছে জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? রয়েছে মৃত্তিকা, বিতে উদ্ভিদ, সিতে রয়েছে বায়োম, তারপরে ডিতে রয়েছে ভূমিরূপ। দেখো উত্তর কিন্তু হবে ভূমিরূপ। তোমরা জানো যে ভ্লাদিমির যে কোপেন রয়েছে, সেই কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগের ক্ষেত্রে উদ্ভিদ এবং উষ্ণতার বলে একটি কথা আছে। সেখানে কিন্তু উষ্ণতাকেও উদ্ভিদকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তো উত্তর হবে উদ্ভিদ। এরপরে রয়েছে ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? ক্যারিবিয়ান সাগর কথার মানে হলো ওয়েস্ট ইন্ডিজ, তার মানে এখানে হবে হেরিকেন। ডি ইজ দ্য কারেক্ট আনসার। টাইফুন, তোমরা জানো চীন সাগরে টাইফুন রয়েছে, অস্ট্রেলিয়ায় উইলি রয়েছে, ঠিক আছে, থাইল্যান্ডের দিকে রয়েছে দেখো ব্যাগুই রয়েছে। ঠিক আছে, তো এগুলো হবে তোমাদের। এখানে রয়েছে মেইনলি
টাইফুন বললাম, উইলি উইলি বললাম, হেরিকেন হলো ক্যারিবিয়ান সাগরে বা পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে বা ওয়েস্ট ইন্ডিজে। পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে কি বলে? দেখো শিলার মধ্যে যে উদ্ভিদ জন্মায় তাকে তোমরা জানো শ্যাওলা জাতীয় উদ্ভিদ জন্মায়, ঠিক আছে, সেখানে কিন্তু লিথোফাইট হবে। লিথোফাইট, লিথো মানে শিলা, তোমরা জানো লিথোফাইট, লিথোফাইট হবে বি ইজ দ্য কারেক্ট আনসার, লিথোফাইট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 11তে রয়েছে একটি ভৌগোলিক অঞ্চলে অন্যান্য সংলগ্ন অঞ্চলে ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে কি বলে? তাকে কিন্তু বিটা বৈচিত্র্য বলা হয়, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 12, অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগের নাম কি? উত্তর কিন্তু হবে ভূমিধস। ভূমিধস পার্বত্য অঞ্চলে হয়, যেটি পাহাড় থেকে বড় বড় বোল্ডার বা যেই মৃত্তিকা বা পাথর নিচ দিকে নেমে আসে, সেটি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ বলের জন্য কিন্তু এই ভূমিধস সংঘটিত হয়। এরপরে রয়েছে তোমাদের 13তে বলা হয়েছে ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসলের নাম কি? উত্তর অবশ্যই হবে কি? চা, কফি, নারিকেল, এগুলো, ঠিক আছে, এগুলো তার মানে উত্তর কিন্তু হবে কফি। এগুলো কিন্তু রয়েছে ভারতের বাগিচা কৃষির সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে 14, ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায়? উত্তর জানো তোমরা, কর্ণাটকের চিকমাগালুর শহরে। এই ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাঁ, এই ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ভারতের কফি গবেষণা কেন্দ্রটি রয়েছে এতে চিকমাগালুর, এটি কিন্তু কারেক্ট আনসার। তো দেখে নিচ্ছি চিকমাগালুর। এরপরে তোমাদের রয়েছে পরে কোশ্চেন রয়েছে, দেখো 15, ভারতের প্রধান কার্পাস বস্ত্র বয়ন শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়েছে কোথায়? দেখো উত্তর কিন্তু হবে ঘুষুরিতে, ঠিক আছে, ঘুষুরি, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 16তে বলা হয়েছে সেবা ক্ষেত্র কাজে নিযুক্ত কর্মীদের কি বলা হয়? সেবা ক্ষেত্র তোমরা জানো যে রয়েছে, তোমরা জানো তৃতীয় পর্যায়। দেখো প্রথম পর্যায়ে তোমরা জানো রয়েছে লাল রয়েছে প্রথম পর্যায়ে কৃষি, নীল রয়েছে দ্বিতীয় পর্যায়, আর গোলাপি রয়েছে তৃতীয় পর্যায় বা সেবা ক্ষেত্র, ঠিক আছে, অর্থাৎ উত্তর কিন্তু হবে সেবা ক্ষেত্র, বি ইজ দ্য কারেক্ট আনসার। আর সাদা পোশাক রয়েছে কোয়াটারনারি বা চতুর্থ পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত সাদা পোশাক, তার মানে উত্তর হবে গোলাপি বা পিঙ্ক কালার ওয়ার্কার বলা হয় সেবা ক্ষেত্র বা তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। 17, গ্যাস, জল, খনিজ তেল পরিবহনের উল্লেখযোগ্য পথ হলো কি? উত্তর কিন্তু হবে নলপথ বা পাইপলাইন বা নলপথ, মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 18, পানামা খাল যুক্ত করেছে কি? দেখো পানামা খাল যুক্ত করেছে কিন্তু আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, হ্যাঁ, আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর। আর এই যে যেটা দেখছো তোমরা ভূমধ্যসাগর আর লোহিত সাগর, সেটি কিন্তু রয়েছে সুয়েজ খাল, ঠিক আছে, সুয়েজ খাল। আর পানামা খাল কিন্তু এটা উত্তর হবে, তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের পরে কোশ্চেন দেখে নিচ্ছি 19 বলা হয়েছে জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন একটি কারণ কি? জনসংখ্যার সঙ্গে যুক্ত নয় বলেছে, উত্তর হবে বয়স লিঙ্গ অনুপাত, সি ইজ দ্য কারেক্ট আনসার, বয়স লিঙ্গ অনুপাত। 20তে বলা হয়েছে 3 দিক থেকে আসা রাস্তা যে স্থূল কোণে মেশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর কোন ধরনের জনবসতি বা কোন আকৃতির জনবসতি গড়ে ওঠে? উত্তর কিন্তু হবে ওয়াই আকৃতি। দেখো 3 দিক থেকে সূক্ষ্ম কোণে মিলিত হয়েছে ওয়াই আকৃতি, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে অর্থনৈতিক উন্নয়নের জনককে। দেখো উত্তর কিন্তু হবে উইলিয়াম আর্থার লুইস বা লুইস, উইলিয়াম আর্থার লুইস, এখানে লুইস হলো কোনো অসুবিধা ছিল না, উইলিয়াম আর্থার লুইস, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো এসিকিউ, এই এসিকিউর প্রত্যেকটি উত্তর আমি বলে দিচ্ছি সহজ সরল ভাষায়। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, সঠিক প্রশ্ন বা বিকল্প প্রশ্নগুলি অবশ্যই আবশ্যিক। আরোহণ কাকে বলে? দেখো প্রাকৃতিক শক্তি দ্বারা বা বাহ্যিক শক্তি দ্বারা কোনো নিচু জায়গায় যখন ভরাট হয়ে উঁচু হয়ে যায় তখন তাকে আরোহণ বলে, ঠিক আছে। বিভিন্ন রকম বদ্বীপ রয়েছে, নদীর চর রয়েছে, প্লাবনভূমি রয়েছে, স্টালাকটাইট রয়েছে। ড্রিপ স্টোন কাকে বলে? সম্পূর্ণ উত্তর নিয়ে আসছি আমি এই মুহূর্তে। দেখো এই যে রয়েছে তোমাদের, দেখো এইচএস এবিটিএ টেস্ট পেপারের সমাধান 27 পেজ, আর রয়েছে এসএকিউ। কি করে এই পিডিএফ পাবে? দেখো তোমরা যদি আমার সম্পূর্ণ ভূগোলের 12টি অধ্যায়ের যে পিডিএফ রয়েছে, 12 ক্লাসের 12টি অধ্যায়ের যে পিডিএফ রয়েছে, সেই পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে হবে। সম্পূর্ণ টোটালি তোমরা কিন্তু পিডিএফ পাচ্ছ,
পিডিএফ পাচ্ছ কিন্তু তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তবে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 165 কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। আর সেই সঙ্গে তোমাদের সব থেকে বড় একটি অফার রয়েছে, এবিটি টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ তোমরা পাবে এই আমার পিডিএফ এর সঙ্গে আরেকটি পিডিএফ তোমরা পেয়ে যাবে এই এবিটি টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ আমি তোমাদের দেব, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবিটি টেস্ট পেপার সম্পূর্ণ ফ্রি, এমসিকিউ এসসিকিউ উত্তর সহ ফ্রি পেয়ে যাবে। যারা পিডিএফ নেবে অবশ্যই সাজেশন থাকছে 2025 সালের জন্য ভূগোল। চলো দেখো আরোহণ আমি বলে দিলাম, আরোহণ বললাম। এরপরে ড্রিপ স্টোন কাকে বলে দেখো, ড্রিপ স্টোন খুবই গুরুত্বপূর্ণ। চুনাপাথরের গুহার ছাদ থেকে জলে চুয়ে পড়ে চুন সঞ্চিত করে নানা রকম ভূভাগ তৈরি করে বা সৃষ্টি করে, তাকে ড্রিপ স্টোন বলে। অথবা বলতে পারো উইলিয়াম মরিস ডেভিসের মতে কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলের গুহার মধ্যে স্টালাকটাইট, স্টালাকমাইট, হেলিকটাইট, ঠিক আছে, স্তম্ভ সম্পূর্ণ যে ভূভাগ রয়েছে সেই ভূভাগগুলোকে বলা হয় ড্রিপ স্টোন, ঠিক আছে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে দ্য ম্যান অফ ওয়ে, দ্য ওল্ড ম্যান অফ ওয়ে কোন প্রকার ভূমিরূপের উদাহরণ দেখো, এটি কিন্তু স্টালাকটাইট, সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে স্ট্যাকের উদাহরণ, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে স্ট্যাক এই ধরনের ভূভাগের উদাহরণ, যা স্কটল্যান্ডের উত্তর উপকূলের অর্কনেয় দ্বীপমালার একটি কিন্তু অংশ হলো দ্য ওল্ড ম্যান অফ ওয়ে। এটি লিখলে সব থেকে তোমাদের বেটার হবে। পেনি প্ল্যান কাকে বলে দেখো, উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য বা একদম শেষ পর্যায়ে ক্ষয়কার্যের ফলে যে সমভূমি সৃষ্টি হয় তাকে পেনি প্ল্যান বলে। এক কথায় বলবে উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে সমভূমি তৈরি হয় সেই সমভূমিকে পেনি প্ল্যান বলে। পেডি প্ল্যান নয় কিন্তু পেনি প্ল্যান। পেনি মানে পানি, পানি মানে মনে রাখবে স্বাভাবিক ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্র। এরপরে রয়েছে তোমাদের দেখো পূর্ববর্তী নদী কাকে বলে, দেখো কোন নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূমির উত্থানের সাথে সামঞ্জস্য রেখে পূর্বেকার প্রভাব বজায় রাখে বা প্রবাহিত হয় তাকে পূর্ববর্তী নদী বলে, যেমন সিন্ধু নদী, গঙ্গা নদী। তারপরে রয়েছে দেখো জলনির্গম প্রণালী, চারে রয়েছে জলনির্গম প্রণালী কাকে বলে দেখো, প্রধান নদীর গতিপথে যে উপনদী শাখা নদী প্রধান নদীর গতিপথের সঙ্গে বিভিন্ন কোণে বিভিন্ন ভাবে এসে মিলিত হয়ে যে নকশা বা ডিজাইন গঠন করে তখন সেই ধরনের প্রণালীকে বলা হয় জলনির্গম প্রণালী, ঠিক আছে, বা নদী নকশা। এরপরে রয়েছে মৃত্তিকার পরিলেখ কাকে বলে, দেখো মৃত্তিকার উপর থেকে, দেখো এই যে মৃত্তিকা রয়েছে এই মৃত্তিকার উপর থেকে খাড়াখাড়ি যদি তুমি কাটো তখন অনুভূমিকভাবে মৃত্তিকার এক একটা স্তর দেখা যায়, তখন একে মৃত্তিকার পরিলেখ বলা হয়। তার মানে কি বললাম, মৃত্তিকার মানে ভূপৃষ্ঠ থেকে বা মৃত্তিকার উপর থেকে একদম নিচ পর্যন্ত যদি অনুভূমিকভাবে যদি কাটা হয় উলম্বভাবে এরকম উলম্বভাবে যদি কাটা হয়, খাড়াখাড়ি ভাবে কাটা হয়, তাহলে অনুভূমিকভাবে মৃত্তিকার এক একটা স্তর চোখে পড়ে, তখন একে মৃত্তিকার পরিলেখ বলে। লিখে দিয়েছি দেখে নাও। তারপরে রয়েছে গ্লেইজেশন কাকে বলে, অথবা দিয়ে রয়েছে গ্লেইজেশন। দেখো জলমগ্ন এলাকায় যেখানে মৃত্তিকাতে অক্সিজেনের যোগান কম সেখানে বিজারণ প্রক্রিয়ায় মৃত্তিকা গঠনকে গ্লেইজেশন বলা হয়। এরপরে রয়েছে দেখো 6 পরিচলন বৃষ্টিপাত প্রধানত কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়, উত্তর কিন্তু হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেল বেলা দেখা যায় 3টে থেকে 4টের মধ্যে দেখা যায়। জিওস্ট্রপিক বায়ু কাকে বলে, অথবা দিয়ে রয়েছে উপর আকাশে বা ঊর্ধ্ব আকাশে। এখানে উপর আকাশে তোমরা বলবে না, তোমরা বলবে কি ঊর্ধ্ব আকাশে সমচাপ রেখার সাথে সমান্তরালে বায়ু প্রবাহিত হয়, এই প্রকার বায়ুকে জিওস্ট্রপিক বায়ু বলে। যেমন জেট বায়ু বা জেট স্ট্রিম এই ধরনের বায়ুর কিন্তু উদাহরণ। এরপরে রয়েছে তোমাদের সাথে বলা হয়েছে একটি প্রতিরোধী একটি খরা সহ্যকারী উদ্ভিদের উদাহরণ কি, খরা প্রতিরোধী উদ্ভিদের উদাহরণ হলো ঘৃতকুমারী, শতমূলী আর রসালো ক্যাকটাস। আর খরাকে সহ্য করতে পারে বাবলা, আকন্দ। এরপরে রয়েছে তোমাদের 8টে জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে, দেখো পৃথিবীর যে সমস্ত অঞ্চল অত্যাধিক পরিমাণে উদ্ভিদ এবং প্রাণীদের বসবাস রয়েছে সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলো বর্তমানে অতি সংকটে রয়েছে, মানে মানুষের দ্বারা সেগুলো বিপন্ন হতে চলছে, সেই সমস্ত এলাকাগুলোকে জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়।
ঠিক আছে, যেমন আমাদের ভারতবর্ষে 4টি জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে, সেগুলো কিন্তু আমি নাম এখানে লিখে দিয়েছি। এরপরে রয়েছে মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে। দেখো পার্বত্য অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে স্বল্প জায়গায় বা স্বল্প পরিসরের স্থানে অল্প সময়ে যে মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে কিন্তু বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এবং কোনো কোনো মেঘ ভাঙা বৃষ্টি থেকে ঘন্টায় 13 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত হয়ে থাকে। 10 নম্বরে কি দেওয়া আছে, ভারতের সয়াবিন উৎপাদনের দুটি প্রধান রাজ্য কি। প্রথম প্রধান রাজ্য হলো মধ্যপ্রদেশ, তারপরে রয়েছে দেখো মহারাষ্ট্র রয়েছে আর রাজস্থান রয়েছে, তবে প্রথম কিন্তু সয়াবিন মধ্যপ্রদেশ। ব্যাপক কৃষি কাকে বলে। দেখো যে কৃষি ব্যবস্থায় কম কায়িক শ্রম মানে পরিশ্রম করতে হয় কম, ঠিক আছে, তবে বেশি যন্ত্রপাতি ব্যবহারের সাহায্যে তুলনামূলকভাবে একই সঙ্গে বিশাল পরিমাণে জমিতে যে চাষ করা হয় তখন তাকে ব্যাপক কৃষি বলে। এই ব্যাপক কৃষিতে অধিক শ্রম ব্যবহার কম করতে হয়, ঠিক আছে, লেবার কম কিন্তু যন্ত্রপাতির ব্যবহার বেশি, উন্নত বীজের ব্যবহার বেশি, ঠিক আছে, সেখানে ড্রোন ব্যবহার করা হয়, উন্নত রাস্তাঘাট রয়েছে, বীজ রয়েছে, তারপরে জলসেচ রয়েছে, মানে আর আধুনিক যে কীটনাশক ঔষধ রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। ওকে, আর এই ধরনের কৃষি কিন্তু ব্যাপক কৃষি, এগুলো কিন্তু বিদেশে রপ্তানির জন্য কিন্তু উৎপাদন করা হয়। সরি। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 11 ব্রাজিলের দুটি রবার শিল্পকেন্দ্রের নাম কি। দেখো আমাপা দিয়েছি, তারপরে মাউরা দিয়েছি, তারপরে জাপুরা দিয়েছি, মাকুরা দিয়েছি, এগুলো কিন্তু ব্রাজিলের গুরুত্বপূর্ণ রবার শিল্পকেন্দ্র। চাহিদা শঙ্কু কাকে বলে, দেখো এখানে শিল্প থেকে দিয়েছি অগাস্ট লস তার মুনাফা সর্বাধিকরণ তত্ত্বে স্থানিক চাহিদা শঙ্কুর কথা বলে। তিনি বলেছে 1940 সালে সর্বপ্রথম বাজারের চাহিদার উপর ভিত্তি করে বা নির্ভর করে শিল্পের অবস্থান সম্পর্কিত তুলে ধরেন কিন্তু এই চাহিদা শঙ্কুর মাধ্যমে। এরপরে রয়েছে দেখো তোমাদের 12 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আমরা জানি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তামিলনাড়ু কোয়েম্বাটুরকে বলা হয়। আর পশ্চিম ভারতের বললে কিন্তু তোমরা জানো যে রয়েছে গুজরাটে রয়েছে আহমেদাবাদকে, উত্তর ভারতে রয়েছে কানপুরকে, আর ওভারঅল ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু আহমেদাবাদকে। উত্তর ভারতে কানপুর, দক্ষিণ ভারতে কোয়েম্বাটুর তামিলনাড়ুর। পরামর্শ দাতা কাকে বলে, দেখো যখন কোনো ব্যক্তি কর্মচারীকে অনুপ্রেরণা, মানসিক সমর্থন, শিক্ষা এবং মর্ম উপলব্ধি করার শক্তি প্রদান করে তখন তাকে পরামর্শদাতা বলে। দেখো কোনো ব্যক্তি যখন তোমাকে কোনো ভালো কাজে বা কোনো গুরুত্বপূর্ণ বুদ্ধিমান কাজে তোমাকে কি করবে, মানে বুদ্ধি দেবে, ঠিক আছে, ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জাগাবে, তখন সেই ব্যক্তিকে তোমরা কিন্তু পরামর্শদাতা বলতে পারো, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের স্কুলের শিক্ষক বলতে পারো, তোমাদের টিউশনের শিক্ষক বলতে পারো, এরা কিন্তু পরামর্শদাতা, ঠিক আছে। এরপরে রয়েছে পরিব্রাজন কাকে বলে। দেখো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, আমি কি বললাম, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে কিংবা এক দেশ থেকে যখন অন্য দেশে কিংবা এক প্রশাসনিক অঞ্চল থেকে অন্য কোনো প্রশাসনিক অঞ্চলে গমন করে তখন তাকে কিন্তু পরিব্রাজন বা মাইগ্রেশন বা পরিযান বলে, ঠিক আছে। তো এরপরে রয়েছে এখন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে পরিযান হচ্ছে আমাদের পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে, প্রচুর পরিমাণে পরিব্রাজন হচ্ছে পাকিস্তান থেকে, প্রচুর পরিমাণে পরিব্রাজন আমাদের ভারতবর্ষে পাঞ্জাবে হচ্ছে, জম্মু কাশ্মীরে হচ্ছে, অন্যদিকে নেপাল থেকে আমাদের পরিব্রাজন কিছু হচ্ছে, ভুটান থেকে হচ্ছে, মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করছে, এগুলো কিন্তু পরিব্রাজন। আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে মানুষ শিক্ষার জন্য মানে ডাক্তারি পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য, পড়াশোনা করার জন্য তারা বিদেশে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, ইতালি যাচ্ছে, স্পেন যাচ্ছে, জার্মানি যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, এগুলো কিন্তু পরিব্রাজন, আন্তর্জাতিক পরিব্রাজন। তোমরা জানো ইমিগ্রেশন বলে একটি কথা আছে। এরপরে রয়েছে দেখো মেগাসিটি কাকে বলে। দেখো মহানগর কিন্তু এটি নয়, এটি হলো মেগাসিটি। দেখো মহানগর, এখানে কি বললাম, মহানগর অপেক্ষাকৃত বৃহৎ 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগাসিটি বলে। যেমন মুম্বাই, দিল্লি, কলকাতা, এগুলো কিন্তু মেগাসিটির উদাহরণ, ঠিক আছে। ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। দেখো 14তে
অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চল জুড়ে স্থানীয় স্তরে পরিকল্পনা প্রণয়ন করে যে অঞ্চল গড়ে তোলা হয় তাকে কিন্তু ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বা মাইক্রো প্ল্যানিং রিজিয়ন বলে। এই মাইক্রো প্ল্যানিং রিজিয়ন কিন্তু ক্ষুদ্র অঞ্চল জুড়ে সংগঠিত হয়। একটা ব্লক জুড়ে হতে পারে, ঠিক আছে, একটা ব্লক, গ্রামে রয়েছে, ব্লক রয়েছে, পঞ্চায়েত রয়েছে, এই সমস্ত এগুলো ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল। ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে রয়েছে? দেখো কর্ণাটকে রয়েছে এবং বেঙ্গালুরুর, এখানে লুরুর বলতে পারো, বেঙ্গালুরুর, দেখো বেঙ্গালুরুর এখানে রয়েছে রাজাজি নগরে। এই রাজাজি নগরে, এখানে দেখো কর্ণাটকের রাজাজি নগর রয়েছে, বেঙ্গালুরু। এই বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। এটি কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবিটি টেস্ট পেপারের ফুললি তোমরা পিডিএফ চাইছো এবং আমার সেই সঙ্গে তোমরা সাজেশন চাইছো, তবে এই হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই যোগাযোগ করতে হবে। 96% অ্যাবভ তোমরা কিন্তু পরীক্ষার সময় পেতে চলছো আমার সাজেশন উত্তর পাওয়ার জন্য। আর এই প্রসঙ্গে আমি বলে দিচ্ছি, তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে, দ্বিতীয় অধ্যায় রয়েছে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপগুলো তোমাদের চিত্র সহ আলোচনা করতে হবে। তার জন্য তোমাদের রয়েছে ভৃগু রয়েছে, তরঙ্গ কর্তৃক মঞ্চ রয়েছে, জিও রয়েছে, ব্লো হোল রয়েছে, ব্লো আউট রয়েছে, ঠিক আছে। এই ধরনের ভূমিরূপগুলো, তরঙ্গ কর্তৃক মঞ্চ যেগুলো বললাম, এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি পরীক্ষার ক্ষেত্রে। তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের পিডিএফ দরকার হলে আমাকে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ নেওয়ার জন্য আমাকে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আর মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টের দরজা তোমাদের জন্য খোলা আছে। আর অবশ্যই এর পরবর্তী পর্যায়ে আমি তোমাদের করাতে চলছি এবিটি টেস্ট পেপার থাকছে তোমাদের যতগুলো আমি করানোর চেষ্টা করব। সেই সঙ্গে তোমরা পল সায়েন্সও পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।